জ্বালানি প্রতিরক্ষা সহ মালয়েশিয়ার সাথে 5টি সমঝোতা স্মারক সই। আনোয়ার ইব্রাহিম ডক্টর ইউনুস বৈঠক। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। বাণিজ্য ইস্যুতে ভারতকে চিঠি দেওয়া হলেও সাড়া নেই জানালেন উপদেষ্টা বশির উদ্দিন। অর্থনীতি আগের চেয়ে স্থিতিশীল, দাবি অর্থ উপদেষ্টার। আন্দোলনের শরিকদের নিয়ে নির্বাচনী জোট করবে বিএনপি, থাকছে না জামায়াত, জানালেন সালাউদ্দিন আহমেদ। ক্ষমতায় গেলে হতে পারে জাতীয় সরকার। সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মানহানির মামলা। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ। এবং চট্টগ্রামের লোহাগাড়া ইউপি সদস্যকে কুপিয়ে জখম। বাঁচাতে গিয়ে 2 ছেলে গুলিবিদ্ধ। ডাকাতের উদ্দেশ্যে হামলা, ধারণা পুলিশের। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক ও 2টি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার পুত্রজয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে বৈঠক হয়। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন 2 দেশের সরকার প্রধান। সেখানে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রতিবেদনে বিস্তারিত। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিনে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। স্থানীয় সময় সকাল 9টায় পুত্রজায়ায় যান প্রধান উপদেষ্টা। তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন 2 সরকার প্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন 4 উপদেষ্টা, তার বিশেষ দূত, বিডা চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত এমওইতে সই করেন। বাকিগুলো হলো এলএনজি সরবরাহ ও 2 দেশের বাণিজ্য সংগঠনগুলোর সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত। এছাড়াও বৈঠকে উচ্চশিক্ষায় সহযোগিতা বিষয়ক একটি ও কূটনৈতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি নোট অফ এক্সচেঞ্জ সই হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিমকে বন্ধু বলে এ সময় সম্বোধন করেন তিনি। বাংলাদেশের পাশে থাকার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, রিজার্ভ বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দেন তিনি। Resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান জানান তিনি। In Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. এবারের সফরে দেশটির একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গেও হবে মত বিনিময় সভা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ, তাই মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কুয়ালালামপুরে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর মালয়েশিয়ান হাইকমিশন, বিডা ও MITI এর উদ্যোগে এই আলোচনার সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে ডক্টর ইউনুস তার প্রতিষ্ঠানের ক্ষুদ্র থেকে বড় হওয়ার গল্প তুলে ধরেন।
Young people are all over the world, Bangladeshi young people. And now very successful people in those countries, USA, Europe, or other places. They're in the high positions, very important positions in companies, big companies. Have a hunger to go back to Bangladesh, to do something for Bangladesh. The moment you start your business, if you're looking for people, there are people inside the country, plenty of them. But there's a whole overseas community of Bangladeshis whom you can attract very easily because they want to come back, at least for part of their life. শুল্কহার আরও কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সাথে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও সাড়া মেলেনি। পেঁয়াজ আমদানি করার কথা ভাবা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, যেখান থেকে সস্তায় পাওয়া যাবে সেখান থেকে আনা হবে। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। 2024-25 অর্থবছরে দেশের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $57 বিলিয়ন। বছর ব্যবধানে 6 বিলিয়ন বাড়িয়ে চলতি 2025-26 অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ধরা হলো $63 বিলিয়ন। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে 2025-26 অর্থবছরের এই লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্য সচিব। জানান, সেবা খাতে এবার রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $16.5 বিলিয়ন। 2025-26 অর্থবছরে আমরা এই সার্বিক লক্ষ্যমাত্রাটা 16.50 ভাগ বাড়িয়ে, শতকরা 16.50 ভাগ বাড়িয়ে আমরা $63.50 বিলিয়ন অর্জন করতে পারবো বলে আমরা প্রাক্কলন করেছি এবং সেভাবে আগামী বছর চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $63.50 বিলিয়ন। দেশীয় বিদ্যমান সংকটগুলো নিরসনের সহায়তা পেলে পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মত দেন বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিরা। দেশীয় পর্যায়ে বেশ কিছু সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরো কমার ব্যাপারে আশাবাদী সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে। আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল ব্যারিয়ার্স, ট্রেড যে বিষয়গুলো ছিল এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে। আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস সেটা এখনো জারি আছে। বাণিজ্যিক ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনো সাড়া পাওয়া যায়নি বলে জানান উপদেষ্টা। এছাড়া বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে মানে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় দেশে প্রতি লিটারে পাম অয়েলের দাম 19 টাকা কমানো হয়েছে বলেও জানানো হয় এ সংবাদ সম্মেলন থেকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কৃষিখাত ঘিরে নতুন নতুন উদ্যোক্তার পাশাপাশি বাড়ছে ঋণের চাহিদা। যদিও চাহিদার বিপরীতে কৃষি ঋণ বিতরণে অনীহা রয়েছে ব্যাংকগুলোর। গত এক মাসের ব্যবধানে সামান্য বাড়লেও অর্থ বছরের ব্যবধানে কৃষি ঋণ বিতরণ কমেছে 1000 কোটি টাকারও বেশি। নতুন অর্থ বছরের কৃষি ঋণ বিতরণের নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 39,000 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 2.63% বেশি। দেলোয়ার দোলনের প্রতিবেদন। দেশের বড় অংশের জীবন জীবিকার মাধ্যম কৃষি। মূলত বীজ, সার, কীটনাশক কেনা, সেচ ব্যবস্থা স্থাপন এবং অন্যান্য কৃষি বিষয়ক সরঞ্জামাদি কেনার জন্য ঋণ নেন কৃষক ও উদ্যোক্তারা।
সময়ের সাথে সাথে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ায় বাড়ছে ঋণের চাহিদা। যদিও কৃষিঋণ বিতরণে অনীহা বেড়েছে ব্যাংকগুলোর। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হালনাগাদে দেখা যায়, গত এক মাসের ব্যবধানে কৃষিঋণ বিতরণ সামান্য কমলেও অর্থবছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ কমেছে ১,০০০ কোটি টাকার বেশি। মঙ্গলবার নতুন অর্থবছরের কৃষিঋণ বিতরণের নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয় কৃষিঋণ বিতরণ ও তদারকিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও বেশি জোর দেওয়া হচ্ছে। সেই সাথে ব্যাংকগুলোকে স্বেচ্ছায় খাতটিতে গুরুত্ব দিতে বলা হয়েছে। এমপ্লয়মেন্টে এখনো 40% মতো এগ্রিকালচার বেসড, এবং এটা আমাদের একটা ব্যর্থতা, কারণ আমরা এখনো গ্রাম থেকে জনগোষ্ঠীকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সার্ভিস ওরিয়েন্টেড সেক্টর ইত্যাদিতে নিতে পারি নাই। সাম্প্রতিক দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও বৃষ্টির কারণে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ঋণ পরিশোধ অব্যাহত রেখেছেন। এতে ঋণ বিতরণ কমলেও বেড়েছে আদায়। গভর্নর বলেন, প্রকৃত কৃষক বা উদ্যোক্তারা ইচ্ছাকৃত খেলাপি হন না। এক্ষেত্রে কৃষিঋণ বিতরণ ও তদারকিতে বাংলাদেশ ব্যাংক আরও জোর দিচ্ছে। এগ্রিকালচারাল প্রাইসেস স্টেবিলিটিটা খুবই দরকার। কৃষি কিন্তু আমি 40% যেটা কাকা আমরা বলছি, তার একটা বড় অংশ কিন্তু নন ফার্ম অ্যাক্টিভিটির সাথে জড়িত গ্রামীণ অর্থনীতিতে। চলতি অর্থ বছরে কম সুদে কৃষকদের হাতে ঋণ পৌঁছাতে ক্ষুদ্র ঋণদাতা সংস্থা এমএফআই এর উপর বেসরকারি ব্যাংকের নির্ভরতা আরও কমিয়ে আনা হচ্ছে। আর এজন্য ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে অন্তত 50% কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক, যা এতদিন ছিল 30%। স্ট্যান্ডার্ড লেন্ডিং প্র্যাকটিসের সাথে মিলানো যাবে না। একটা ক্রপ যদি আমার মিনিমাম 4 মাস লাগে, 120 দিনের নিচে কোনো ধান আসবে না, কোনো পাটও আসবে না। আমাকে ক্রপ সাইকেল যদি 120 দিন হয়, 4 মাস, সাথে আমাকে বিক্রি করার জন্য আরও 2 মাস সময় দিতে হবে, তাহলে 6 মাসের একটা ক্রপ সাইকেল আমি করতে পারি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে মোট ঋণের মধ্যে ন্যূনতম 2% কৃষি ঋণে বিতরণ করতে হয়। কোনো ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়। গভর্নর জানান, দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এ নিয়ে কাজ করার সক্ষমতা নেই। আমাদের আসল বিমাই চলছে না। কৃষি বিমা ইজ ইনহেরেন্টলি রিস্কি, এবং এটাকে ম্যানেজ করার মতো যে যোগ্যতা, যে ক্যাপাসিটি, এটা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কোনোদিনও হবে বলে আমার মনে হয় না। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাথে বিএনপির কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি জোটবদ্ধ নির্বাচন করবে উল্লেখ করে তিনি বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলের বাইরে কোনো দলের সাথে জোট হবে সেটি সময় বলে দেবে। দলটির আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে আগামী নির্বাচন অনিশ্চয়তায় পড়বে। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সময়সীমা প্রকাশের পর যদি কিন্তু ছাড়াই স্বাগত জানিয়েছে বিএনপি। তারপরেই যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের সাথে বৈঠকে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 দফায় বৈঠকে অংশ নেয় 42টি রাজনৈতিক দল। অন্যদিকে দীর্ঘদিনের মিত্র দল জামায়াতে ইসলামী ও নতুন দল এনসিপির সাথে জোট হবে কিনা এমন প্রশ্ন ছিল দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদের কাছে। তিনি বলেন, বিএনপি জোটবদ্ধ নির্বাচন করবে, তবে জামায়াতের সাথে সম্ভাবনা নেই, যদিও এনসিপির বিষয়ে সিদ্ধান্ত নেয়নি দলটি। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, সেটা আমরা আগেও বলেছি। তবে অন্যান্য রাজনৈতিক দল কারা জোটবদ্ধভাবে বিএনপির সাথে ইলেকশন করবে না করবে, সেই জন্য আরও সময় আছে, সেটা অপেক্ষা করতে হবে। আমরা আলোচনা করেছি যে আমরা আগের প্রতিশ্রুতি মোতাবেকই আমরা জোটবদ্ধ ইলেকশন করব। সেই ক্ষেত্রে আলাপ আলোচনা, মত বিনিময়, তাদের পরামর্শ নেওয়া, আমাদের মতামত এক্সচেঞ্জ করা, এই বৈঠকটা ছিল সেরকম। আর জোটবদ্ধভাবে ইলেকশন করার ক্ষেত্রে আর কোনো দল আসবে কিনা সেটা দেখার বিষয়, সেটা আমরা বিবেচনা করব পরিস্থিতি বিবেচনায়। এদিকে নয়াপল্টনে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে আগামী নির্বাচন অনিশ্চয়তায় পড়বে। এই যেগুলো নাকি জনগণের বিরুদ্ধে জীবন বইরা করে আসছে, এরা নির্বাচন ভণ্ডুল করার জন্য সচেষ্ট। সেই কারণেই আমাদেরকে অতি ধৈর্য ধরা দরকার। একটা অরাজনৈতিক সরকারকে রাজনৈতিক দলগুলি সঠিকভাবে যদি সহযোগিতা না করে,
নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা না করে তাহলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। ঘুষ দুর্নীতি কিন্তু কমে নাই, প্রকারান্তরে অনেক জায়গায় বাড়ছে। ব্যবসা বাণিজ্য খবরদারি ওই হাসিনার বংশধররাই করতেছে, এখন তারা রূপ পাঠিয়েছে। সুতরাং অর্থনীতির মেরুদণ্ড ভাঙছে, কিন্তু তাদের অর্থদণ্ড প্রচুর আছে। দেশে অফিস খুলতে না পারলো কলকাতা অফিস খুলে হয়েছে, এরপর আবার একটা দিল্লি খুলবো। এদিকে আরাফাত রহমান কোকর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে এখনো অনেকে ষড়যন্ত্র করছে। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। গণতন্ত্র বিরোধী শক্তি জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ডাকসু নির্বাচনের প্রথম দিনের মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হয়েছে। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছেন আজহার লিমন। লিমন, আজ কতটি মনোনয়ন ফর্ম বিক্রি হলো জানাবেন, একই সাথে জানাবেন স্বতন্ত্রভাবে কারা কারা ফর্ম সংগ্রহ করেছেন? মুক্তি, প্রথম দিনের মনোনয়ন ফর্ম বিক্রির সময় কিন্তু শেষ। সকাল 10টা থেকে শুরু হয়েছিল, বিকাল 4টায়, অর্থাৎ এই কিছুক্ষণ আগে শেষ হলো। আর আমি কিছুক্ষণ আগেও সেই সিনেট ভবনে ছিলাম, এখন আছি ডাকসুর সামনে। তবে আমি হিসাবটা বলতে পারি, সেটা হলো যে এই ডাকসু নির্বাচনের জন্য যিনি প্রধান রিটার্নিং কর্মকর্তা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, ওনার সঙ্গে আমি কথা বলেছি। উনি আমাকে যেটি জানিয়েছেন যে মোটামুটি 7 জন বিভিন্ন পদের জন্য বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এই ফর্ম তুলেছেন। এর মধ্যে সাধারণ সদস্য পদের জন্য যেরকম প্রার্থীরা তুলেছেন, সেইভাবে ভিপি এবং জিএস পদপ্রার্থীরা আছেন, এবং প্রথম দিনে যারা তুলেছেন তারা অধিকাংশই হলো স্বতন্ত্র প্রার্থী। মূলত এই ডাকসু নির্বাচনে যারা অংশ নেবেন তারা ব্যক্তিগতভাবেই বা স্বতন্ত্রভাবেই ওই রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় থেকে ওইখানে ফর্ম বিতরণ করবেন, পরে হয়তো দলীয়ভাবে বাইরে এসে তারা বিভিন্ন প্যানেল করবেন, এটি আমরা জানতে পেরেছি। তার সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছে যে কেন্দ্রীয় সংসদের যে ফর্ম সেগুলো 300 টাকার বিনিময়ে কিনতে হচ্ছে যারা ভোটার, যারা শিক্ষার্থী আছে, এবং হল সংসদের ফর্মগুলো বিক্রি হচ্ছে 200 টাকায়। এইখানে আমরা যেটি দেখলাম যে প্রথম দিনে নিরাপত্তা মঞ্চ নামের যে একটি মঞ্চ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার 2 জন নেতা তারা ফর্ম তুলেছেন। এর মধ্যে যিনি ভিপি পদে তুলেছেন ওনার নাম সিজার, উনি আবার এই সলিমুল্লাহ হলের সাবেক যে ছাত্রলীগের প্যানেল ছিল সেখান থেকে ওই হলের জিএস ছিলেন। এ নিয়ে আমরা দেখেছি যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিক্রিয়া জানাতে, বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বলছেন যে এই ডাকসুর মাধ্যমে কি এই ধরনের ছাত্রলীগ নেতারা কি করে আবার এই ফর্ম তুলতে পারে। এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমি কথা বললাম, প্রধান রিটার্নিং কর্মকর্তা, তিনি বলছেন যে যারা ছাত্রলীগ ছিলেন এবং অপরাধের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা এর মধ্যে শাস্তির আওতায় এনেছেন, তাদের অনেকে বহিষ্কার করা হয়েছে এবং এই প্রক্রিয়াটি এখনও চলমান আছে। কিন্তু সেই অপরাধী নয়, এই ধরনের যারা ভোটার তালিকায় অংশ নিয়েছেন তারা যে দলেরই হোক, তারা এই ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এবং আমি এখন ডাকসুর যে সামনেই আছি, দেখছি যে এই শিক্ষার্থী এই বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে এই ডাকসু ঘিরে এক ধরনের কিন্তু চাঞ্চল্য শুরু হয়েছে। মুক্তি, এই ছিল এই ডাকসুর সামনে থেকে আমার কাছে দেখা। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তাধীন সব মামলা দ্রুত দৃশ্যমান হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলোর পুনঃতদন্ত হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে দুর্নীতি দমন কমিশনের রংপুর জেলা ও বিভাগীয় সমন্বিত কার্যালয়ের ভিত্তি স্থাপন শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার বলে মন্তব্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। বেশ কিছু পুরনো মামলা আছে, নতুন মামলাও আসছে। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। শেখ হাসিনার আইনজীবী হতে চেয়ে ট্রাইব্যুনালের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নার আবেদন নাকচ করেছে ট্রাইব্যুনাল। আদালত আবেদনের পর্যবেক্ষণে বলেন, এতদিন পরে এসে এখন আর সেই সুযোগ নেই। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ 2 জন। এদিন সাভারের ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ব্যাড না গুড বা অন্য কিছু এটা বলেননি, উনি বলেছেন যে আপনার এই পর্যায়ে এটা করার সুযোগ নাই। 22 জনকে হত্যা করা হয়েছে, আরও তদন্ত চলছে, সেটার জন্য আমরা সময় চেয়েছি। কয়েকজন গ্রেপ্তার হয়েছে, গুলি করেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা 4 উইক সময় চেয়েছি, 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা 3 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছে। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মানহানির মামলা হয়েছে। বেলা 12টায় গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এতে বলা হয়, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে শুনানিটি হয়। পরে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। যেহেতু এটা ফেসবুকে সার্জিস আলম একাই স্ট্যাটাস দিয়েছেন, আমরা সার্জিস আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। চট্টগ্রামের লোহাগাড়ে রফিক উদ্দিন নামের ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার 2 ছেলেও ওই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন। গেল রাত 12:30টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাখোনা এলাকায় এই ঘটনা ঘটে। আহত 3 জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনরা জানান, রফিক মেম্বার রাতে স্থানীয় মনুফকির বাজার থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তার উপর অস্ত্র দিয়ে হামলা চালায়। চিৎকার শুনে 2 ছেলে এগিয়ে গেলে তাদের উপর গুলি চালানো হয়। তাদের দাবি, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। রফিক উদ্দিন বড়হাতিয়া ইউপির 8 নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় মনুফকির বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। ময়মনসিংহের তারাকান্দার মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়াস। নিজের মৎস্য খামারের একটি ছোট্ট ঘরকে বানিয়েছেন টর্চার সেল। সম্প্রতি সেখানে স্থানীয় 3 বাসিন্দাকে আটকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এছাড়া স্থানীয় বাজারে প্রতিটি দোকানে চাঁদা না দিলে মারধর ও দোকান বন্ধ করে দেয়া ছিল নিত্যদিনের ঘটনা। এসব ঘটনা প্রকাশ্যে আসলে 2 সহযোগী সহ গ্রেপ্তার করা হয় জিয়াসকে। প্রতিবেদনে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 2টি ভিডিওতে দেখা যায় ছোট্ট একটি ঘরে 2 জন লোকের, একজন দাঁড়িয়ে একজন বসে আছেন মাটিতে। স্পিকারে গান বাজছে আর হাতে থাকা দেশীয় অস্ত্র ঘোরাচ্ছেন বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস। নিজে মারধর করছে, আবার ধরে আনা একজনকে দিয়ে আরেকজনকে মারধর করাচ্ছে। হাত জোর করে অনুনয় বিনয় করেও নির্যাতন থেকে রেহাই মিলছে না। এছাড়া তার টিকটক আইডিতেও রয়েছে অস্ত্রের মহড়ার অসংখ্য ভিডিও।
তোমার খারাপ আচরণের পরেও আমি চুপচাপ বসে আছি, এর মানে বুঝা নিও তুমি ডেঞ্জার জোনে আছো। আমার পাশে যে টিনের ঘরটি রয়েছে এই ঘরেই এলাকার নিরীহ সাধারণ মানুষকে ধরে এনে ছাত্রদল নেতা জিএস মারধর করত এবং অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে এখানে স্ট্যাম্পে সই রাখা হতো। বিভিন্ন অঙ্কের টাকা বসিয়ে তাদেরকে পরবর্তীতে সেই টাকা আদায় করত এবং কেউ সেই টাকা দিতে না চাইলে তাদেরকে এই ঘরে ধরে এনেই মারধর করত বলে অভিযোগ রয়েছে। টর্চার সেলে নির্যাতনের শিকার দিনমজুর 2 যুবক রয়েছেন আতঙ্কে। এখনো তারা করে ফিরছে সেই ভয়াবহ নির্যাতনের ট্রমা। আমার কাছে টাকা চাইছে, 40,000 টাকা দিতাম, টাকা না দিলে দেই না দেখা বলছি না দেখা মারধর করছে, অনেক টর্চার করছে। আমরারই বায়ানচারি শুরু বায়ানচারি আমরারে মারাইছে, আমরারে ভিডিও করে এগুলা ছাড়ছে। এদিকে স্থানীয় মাঝিয়ালি বাজারে মূর্তিমান আতঙ্ক ছাত্রদল নেতা হিজবুল আলম জিএস। বাজারের প্রতিটি দোকানেই চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না দিলে মারধর ও দোকান বন্ধ করে দেয়া ছিল নিত্যদিনের ঘটনা। এছাড়া বন্ধ দোকান খোলায় করা হয় মারধরও। আছে প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসার অভিযোগও। এখানে দোকানদারি করলে চাঁদা দেওয়া দোকানদারি করতে হইব। আমি কিছু না ভাই, আমি তো 5,000 টাকা আমার দেওয়ার মতো সমর্থন আমি দিতে পারতাম না, এক কথাই শেষ। পরে এমনি আমার এক কলারা দূরিয়া আমার কেসি লইয়া আমার এই বুকে দূরিয়ে দিয়েছে। সে হচ্ছে এসে আমার উপর অতর্কিত হামলা করে, ধারালো অস্ত্র দিয়ে আমার এখানে আঘাত করে। এখানে আমি মেডিকেলে তারাকান্দা হাসপাতালে চিকিৎসা নেই এবং 3টা শিলাই আমার লাগে। পোলা বান্ডে টর্চারিং করতো, টর্চারিং করে পরে মনে করেন যে আপনার তারা টাকা দাবি করতো, 50,000 60,000 করে টাকা দাবি করতো। ছাত্রদল নেতা নিজেও নেশা করতো, আবার অন্যদেরকেও নেশার জন্য আসক্ত করতো। হ্যাঁ, একটা ছাত্রদলের সংগঠনের নেতা, হ্যাঁ টর্চার সেল মানুষের অত্যাচার করে, এলাকাবাসী একেবারে অতিষ্ঠ, এখনো মানুষে ভয় পায়। এলাকায় যত পিচ্চি বাচ্চা দেখবেন সকল মাদকাসক্ত, কেউ যদি তাদের কাছে মাদক না কিনে টর্চার করে, মারধর করে, মাদক কিন্তু ট্যাবলেট খাইবে না কেন লাগিয়া। বিষয়টি জানাজানি হলে সোমবার জিএসের টর্চার সেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মারধরে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় 2 সহযোগী সহ ছাত্রদল নেতা জিএসকে। এছাড়া টিকটকে অস্ত্রের মহড়ার ভিডিওর বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। এই মামলায় আমরা প্রথমে 2 জনকে অ্যারেস্ট করি, পরবর্তীতে জিএসকেও আমরা অ্যারেস্ট করি। এই ঘটনার সত্যতা যে স্বীকার করেছে। আমরা স্থানীয়ভাবে তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগের তথ্য পেয়েছি বা শুনেছি এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। এদিকে গ্রেপ্তারের পর জিএসকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদল। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। জলবায়ু পরিবর্তনের কারণে শীত গ্রীষ্ম মানছে না ডেঙ্গু। উষ্ণ আবহাওয়া এবং থেমে থেমে হওয়া বৃষ্টি ডেঙ্গু মৌসুমের পরও বাড়াচ্ছে আক্রান্ত এবং মৃত্যুহার। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমে বৃষ্টিপাতের এই ধারা চলতে থাকলে ডেঙ্গুর প্রকোপ আগস্ট ও সেপ্টেম্বরে বাড়বে 2 থেকে 3 গুণ। মেহেরিন অ্যানির প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে এই বর্ষা মৌসুমেও। থেমে থেমে বৃষ্টির মাঝেও সূর্যের তাপে হাঁসফাঁস জনজীবন। চিরচেনা বর্ষার রূপ যেন পাল্টে দিচ্ছে জলবায়ুর এই পরিবর্তন। ফলে শীত গ্রীষ্ম মানছে না ডেঙ্গু। আবহাওয়া অফিস বলছে, ব্রেক মনসুনের প্রভাবে দেশজুড়ে থেমে থেমে বৃষ্টি চলমান থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মনসুনের যে বর্ষাকালটা ব্রেক থাকে আর কি, ব্রেকটা এখন তো ব্রেক চলছে, ব্রেক মনসুন যেটা বলি। তাপমাত্রার কথা বলছে, যে গরম অনুভূতি হওয়ার কথা বলছে, এটা এই পরিস্থিতি আগামী 24 ঘন্টার কিন্তু আগামীকালকে তাপমাত্রা এই অবস্থায় থাকবে। আগামীকালকের পথে তাপমাত্রাটা অনেকটা কমে আসবে, বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বাড়বে। বৃষ্টিপাতের এই হেরফের এবং তাপমাত্রার এই পরিবর্তন দিন দিনই বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। থেমে থেমে হওয়া বৃষ্টি স্বস্তি দিলেও এর ফলে জমে থাকা পানিতেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। এতে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের হার এবং মৃত্যু। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছাড়িয়েছে 100। চিকিৎসকরা বলছেন, সামনে শুষ্ক মৌসুমেও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে, তাই প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি। এডিস মশা আসলে প্রজননের জন্য তার পানি, উষ্ণতা এবং আর্দ্রতা, এই দুটোই প্রয়োজন। তো বর্তমানে আমাদের এই বর্ষা সিজনে যেরকম দেখা যাচ্ছে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সাথে আবার উষ্ণ একটা আর্দ্র আবহাওয়া তৈরি হচ্ছে। সুতরাং এই বছরের এই আবহাওয়াটা ডেঙ্গু রোগীর যে মশা, এডিস মশার প্রজননের জন্য একটি আদর্শ একটি
মানে পরিবেশ আছে এখন সামনে, এবং এটা আরও বাড়বে, এবং আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। গবেষকরা বলছেন, জলবায়ুর পরিবর্তন বর্ষাকালকে এমন এক পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যেখানে মশার দ্রুত বিস্তার এবং ভাইরাস সংক্রমণ সহজ হয়। তাই জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে 2 থেকে 3 গুণ। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এই মাসে বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু জুলাইয়ের তুলনায় 2 গুণ বা 3 গুণ হওয়ার একটি ঝুঁকি আছে। বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রোগটি আরও বাড়বে, কারণ এডিস মশার প্রজনন জমা পানিতে বৃদ্ধি পাবে। ডেঙ্গু বিস্তার রোধে মশক নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকারের কার্যকরী পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বিভিন্ন অগ্রগতি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে গত 1 বছরে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, গত 1 বছরে দেশের অর্থনৈতিক অবস্থা মোটামুটি সন্তোষজনক অবস্থায় পৌঁছেছে। বাইরে গেলে আমার কথায় তো আমার অনুরোধ আসবে না, হোয়াট উই নিড এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট MLA, কারণ ওদের লিগালি সাথে আমি বাংলাদেশ ব্যাংক বলে দিলি তো ওখানে ব্যাংক অফ ইংল্যান্ড বা আপনার মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর বলে নিয়ে যাও টাকা, তুমি বলছো যখন টাকা ফিরে আসবে, সেটা হচ্ছে হলো কি একটা বাণী একটা সতর্ক বাণী দেওয়া যে ভবিষ্যতে কিন্তু করলে আর 15 বছরে তো এরকম কোনোদিন কেউ করে নাই। তো এখন যদি নেক্সট টাইম যদি নেক্সট গভর্নমেন্ট যদি মনে করে যে এইগুলি কিছু করব, তখন আপনারাই ধরবেন, এবং ওই যে 12 জন আছে 11 জনের সাথে আরো 12 জন বা 25 জন যোগ হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 4র্থ দিনের মতো ফিটনেস ট্রেনিং করেছে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের নিবেদন ও চেষ্টায় সন্তুষ্ট স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কেলি। তিনি বলেন, বাংলাদেশের ফিটনেস নিয়ে খুব বেশি কাজ না হলেও ঘরোয়া ও জাতীয় দলের কোচদের নিয়ে চলছে ফিটনেস কার্যক্রম। লক্ষ্য দক্ষ অ্যাথলেট তৈরি করা। ফারহান ইহসানের প্রতিবেদন। গেল 6 আগস্ট থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের 1 সপ্তাহব্যাপী ফিটনেস ট্রেনিং। মিরপুরে 4র্থ দিনের মতো কঠোর অনুশীলন সেরেছে লিটন মিরাজ শান্তরা। ক্রিকেটারদের পরিশ্রম, অধ্যাবসায় ও নিবেদনে সন্তুষ্ট স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ কেলি। পাশ ফেলের চেয়ে খেলোয়াড়দের উন্নতির দিকে ফোকাস তার। Bangladesh is that we play pretty much 12 months of the year. A lot of the more western sides generally have an off season. We don't get that luxury here. So when we get these small windows, we try and do some physical work and some physical testing. We use the testing to understand what areas we need to emphasize in each player's individual training. তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট নাথান। খেলোয়াড়দের রানিং, জিম সেশন ও সার্বিক পারফরম্যান্সে উন্নতি আনাই মূল লক্ষ্য। সপ্তাহব্যাপী এই ট্রেনিং এর পরপরই খেলোয়াড়রা এশিয়া কাপ কিংবা বড় মঞ্চে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বলে মনে করেন কেলি। The biggest challenge for us is finding opportunities to do big chunks of physical work. So we only get little small windows, so we're constantly fighting that battle of trying to get physical work in wherever we get those opportunities, yeah. যে কোনো অ্যাথলেটের ফিট থাকাটা গুরুত্বপূর্ণ, তাই শুধু ক্রিকেট না বরং ফুটবল কিংবা রাগবি খেলোয়াড়দের মতো ফিটনেসকে গুরুত্ব দিতে চান কেলি। একজন ব্যাটারের মনোযোগ বাড়ানো, পাওয়ার হিটিং ও বোলারদের লম্বা স্পিডে বল করতে ফিটনেসের বিকল্প নেই। If you're a batsman with more power, you've got more options. You can hit the ball over the top. If you're fast between the wickets, you can push the running between the wickets. As you know, if you're athletic in diving and rolling and tumbling, you can make plays in the field. And obviously being aerobically fit is really important for our players to maintain their concentration when they're batting for long periods of time. বিসিবিতে বর্তমানে কন্ডিশনিং ও ফিটনেস কোচ হিসেবে কাজ করছে 3 জন, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশগুলোতে আছে 20 থেকে 30 জন কোচ। বাংলাদেশও ঘরোয়া আন্তর্জাতিক পর্যায়ে আরো ফিট ক্রিকেটার তৈরি করতে সবার সদিচ্ছা ও একযোগে কাজ করার আহ্বান জানালেন এই কোচ। সাথে জানালেন উন্নতির সুযোগ দেখছেন সবখানে। ফারহান ইহসান, এখন, ঢাকা। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জ্বালানি প্রতিরক্ষা সহ মালয়েশিয়ার সাথে 5টি সমঝোতা স্মারক সই। আনোয়ার ইব্রাহিম, ডক্টর ইউনুস বৈঠক। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। বাণিজ্য ইস্যুতে ভারতকে চিঠি দেওয়া হলেও সাড়া নেই, জানালেন উপদেষ্টা বশির উদ্দিন। অর্থনীতি আগের চেয়ে স্থিতিশীল, দাবি অর্থ উপদেষ্টা। আন্দোলনের শরিকদের নিয়ে নির্বাচনী জোট করবে বিএনপি, থাকছে না জামায়াত, জানালেন সালাহ উদ্দিন আহমেদ। ক্ষমতায় গেলে হতে পারে জাতীয় সরকার।
সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মানহানির মামলা, সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ। এবং চট্টগ্রামের লোহাগাড়া ইউপি সদস্যকে কুপিয়ে জখম, বাঁচাতে গিয়ে 2 ছেলে গুলিবিদ্ধ, ডাকাতের উদ্দেশ্যে হামলা ধারণা পুলিশের। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।